আর.জি. কর কাণ্ড। দেখা যাচ্ছে 1 বছর আগের কোনো বিষয় নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ডাকছেন প্রতিবাদী ডাক্তারদের। আপনার কি মনে হয়, রাজ্যের শাসক দল কি মনে করছে ভোট ব্যাংক সুরক্ষিত রয়েছে, মানুষের উপর কোনো রকম প্রভাব পড়বে না, তাই কি এই রকম পুলিশি যে হেনস্থা সেটা চলছে? দেখুন, আপনি রাজ্যের ঘটনাটার কথা দিয়ে শুরুটা করলেন। রাজ্যের ঘটনাটা ঘটেছিল 2024 সালের আগস্ট মাসের 8-9 তারিখের মধ্যরাতে, কিন্তু সরকারটা 2011 সাল থেকে এসেছিল। 2011 সাল থেকে 2024 মানে হচ্ছে 13 বছর। এই 13 বছরে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। শুধু আমার উপর আক্রমণ নয়, গোপনে গোপনে মিথ্যে মামলা, অ্যারেস্ট ওয়ারেন্ট ইত্যাদি ইত্যাদি হয়েছে। এই সময়কালে বরুণ বিশ্বাস খুন হয়েছে, তপন দত্ত খুন হয়েছে, পারুয়ে সাগর ঘোষ খুন হয়েছে, সুদীপ্ত গুপ্ত খুন হয়েছে, আনিস খান খুন হয়েছে, মহিদুল মির্জা খুন হয়েছে, পুলিশ সাব ইন্সপেক্টর তাপস চৌধুরী খুন হয়েছে, নারী ধর্ষণ, খুন, বহু ঘটনা ঘটেছে। আমদানি ঘটনা আছে, ধূপগুড়ি ঘটনা আছে, কাকদ্বীপের ঘটনা আছে, বহু ঘটনা আছে, এবং সব আমার কাছে বিস্তৃত তালিকাও আছে। এবং এই ঘটনাগুলোর মধ্য দিয়ে আমরা যেমন গেছি, তেমনি এই ঘটনাগুলোর মধ্যে যারা গেছে তাদেরকে নিয়ে আমরা মঞ্চ করেছি 2014 সালে। এবং 2014 সালে থেকে আমরা যুক্তরাষ্ট্র কাঠামো মেনে আমরা রাষ্ট্রপতির কাছে গেছি, জাতীয় মানবাধিকার কমিশনের কাছে গেছি, আমরা যন্ত্রের মধ্যে ধর্ণা বিক্ষোভ করেছি, বিরোধী দলের যারা সাংসদ তাদেরকে আমরা স্মারকলিপি দিয়েছি, তাদেরকে আহ্বান করে তাদেরকে আমাদের বক্তব্য জানিয়েছি, সব হয়েছে। এই সব ঘটনার মধ্য দিয়ে আমাদের একটা অভিজ্ঞতা অর্জিত হয়েছে। অভিজ্ঞতাটা কি? যে আমাদের রাজ্যে একটা দুষ্কৃতীদের সরকার চলছে, দায়িত্ব নিয়ে নিচ্ছে। এবং এটা শুধু আমার কথা নয়, এই কথাকে আমার মুখে জুগিয়ে দিয়েছেন তিনি প্রয়াত ডক্টর অশোক মিত্র, বিশিষ্ট অর্থনীতিবিদ এবং একজন মার্ক্সীয় অর্থনীতিবিদ এবং একটা বিশিষ্ট চিন্তাবিদ। তিনি 2015 সালের নভেম্বর মাসে আমাকে কথাটা বলেছিলেন। কি বলেছিলেন একটু উল্লেখ করে বিষয়ে আমি আসি। তিনি বলেছেন যে রাজ্যে যত রকম অপরাধী, দুষ্কৃতী, ধর্ষক, খুনি, এই ধরনের মানুষ যারা সমাজে থাকে, সব সমাজেই থাকে, তাদেরকে জড়ো করে একটা তৃণমূল কংগ্রেস দল তৈরি হয়েছে এবং এই দলটা নির্বাচন কমিশনের স্বীকৃতি পেয়েছে এবং এই দলটা 2011 সালে মানুষের ভোটে নির্বাচিত হয়েছে। ফলে তারা এখন পুরো প্রশাসনটাকে দুষ্কৃতি রাজে পরিণত করেছে। আর দুষ্কৃতি রাজে পরিণত করতে গেলে গুন্ডা বদমাইশকে তো মদত দিতেই হবে, চোর ডাকাত ধর্ষক খুনি বদমাইশদেরকে মদত দিতেই হবে, আশ্রয় দিতে হবে, প্রশ্রয় দিতে হবে, এবং তাদেরকে ব্যবহার করে ভোট লুট করে ক্ষমতাটাও টিকিয়ে রাখতে হবে, নাহলে নিজেদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। একবার যদি ক্ষমতা চলে যায়, তাহলে আজকে এই যে মানুষকে ভয় দেখানো সম্ভব হচ্ছে কেন না, এক হচ্ছে প্রশাসনে তারা রয়েছে, পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসন রয়েছে, এবং পঞ্চায়েত পুরসভা হাতে দখল রাখা হয়েছে, এবং গুন্ডা বদমাইশদের তাদেরকে সঙ্গে রাখা হয়েছে, এবং গুন্ডা বদমাইশদের হাতে অস্ত্র শস্ত্র, বোমা, বন্দুক, পিস্তল মজুদ রাখা আছে, এবং সেটাকে ব্যবহার করে গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, মহল্লায় মহল্লায় একটা ভয়ের, সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে দেওয়া হয়েছে। ফলে তারা ভোট লুট করবেই, এবং ভোট লুট করে তারা ক্ষমতায় টিকবেই। মানুষের কাছে গিয়ে মানুষ কি ভাবছে সেইটা তার যাচাই করার প্রয়োজন নেই, ডোন্ট কেয়ার ইট। এবং এটা বাড়তি সুবিধা পেয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র কাঠামোয়। 2014 সাল থেকে মমতা ব্যানার্জির পিঠ চাপড়ে দেওয়ার জন্য যিনি আছেন, তিনি আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। সেই জন্য সিবিআই, ইডি যখন পশ্চিমবঙ্গে ঢোকে তখন তারা একরকম ভূমিকা পালন করে, আবার যখন তারা ঝাড়খণ্ডে, দিল্লিতে বা অন্য কোথাও ঢোকে অন্যভাবে পালন। আমাদের রাজ্যের পুলিশ যেমন আর.জি. করের ঘটনার ক্ষেত্রে যারা প্রতিবাদী তাদের ক্ষেত্রে একরকম ভূমিকা, আর যারা খুন ধর্ষণের সঙ্গে যুক্ত, চুরি দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে আরেকরকম ভূমিকা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। তার মানে রাজ্য সরকারের, শাসক দলের দৃষ্টিভঙ্গি খুব স্পষ্ট, পরিষ্কার, মিডিয়া সেগুলো বলছে না, যে এরা সাধারণ মানুষকে, প্রতিবাদীকে, সৌদিসম্পন্ন মানুষকে, গণতান্ত্রিক প্রিয় মানুষকে, প্রগতিশীল মানুষকে সবসময় ভয় দেখাচ্ছে, সন্ত্রাসের বাতাবরণ। ভয় দেখানোর নানান কৌশল আছে, যেমন ট্রান্সফার একটা কৌশল, বেনিয়মে ট্রান্সফার করা, বেআইনি ভাবে ট্রান্সফার করা, বা
তাদেরকে নানানভাবে হেনস্থা করা, পুলিশ দিয়ে নোটিশ পাঠিয়ে মিথ্যে অভিযোগ করে ফৌজদারি মামলা দিয়ে প্রয়োজন হলে মেরে ধরে, এই যে গতকাল মঙ্গলবার আপনারা নিশ্চয়ই জানেন যে কাকদ্বীপ মহকুমা শহরের বীরেন্দ্র বিদ্যা নিকেতন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলনকান্তি পাল, তাকে তৃণমূলের পঞ্চায়েত সদস্য না গুন্ডা বাহিনী কে আছে, তাকে দেখা যাচ্ছে সিসিটিভি ক্যামেরা স্কুল চত্বরে, স্কুলের মধ্যে তাকে আক্রমণ করছে, শারীরিকভাবে নিগ্রহ করছে। কি এটা কি বোঝায়? যে তুমি আমার কথা মেনে চলবে, আমি যা বলবো তাই শুনতে হবে, তুমি হেডমাস্টার হোক যাই হোক, আমার তাদের কিছু যায় আসে না। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, আবারও বলছি। শুধু কি কাকদ্বীপ ওই স্কুলে ঘটেছে? আমাদের যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষককে হেনস্থা করা হয়েছিল, রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে হেনস্থা করা হয়েছিল, ভাঙড় কলেজের অধ্যাপিকাকে হেনস্থা করা হয়েছিল, আপনার আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হেনস্থা করা হয়েছিল। কত বলবো? অর্থাৎ সর্বত্র, সারা রাজ্যের সর্বত্র পুলিশি রাজ, দুষ্কৃতি রাজ, গুন্ডা রাজ, সন্ত্রাস রাজ কায়েম রয়েছে। এবং এই সন্ত্রাস রাজ কায়েমটা কোনোভাবে যাতে শিথিল না হয়, সেটা যেন লোকে না ভুলে না যায়, মনে করিয়ে দিতে এই আশফাকুল্লাহ নাইয়া, দেবাশিস হালদার, রমনাস চৌধুরী, সুবর্ণ গোস্বামী, মানস গুমটিয়া আরো যারা আছেন, এদেরকে নোটিশ পাঠিয়ে, একাধিকবার নোটিশ পাঠিয়ে এই থানা ওই থানা ডেকে পাঠাচ্ছে। অর্থাৎ আবারও বলছি যে এই সবই হচ্ছে যে এখানে যে তন্ত্রটা কায়েম হয়েছে, সংবিধানের সাধারণতন্ত্র নয়, যদিও সংবিধানের নামে তারা শপথ গ্রহণ করেছে, সংবিধানের গণতন্ত্র নয়, আর এটা হচ্ছে গুন্ডাতন্ত্র, পুলিশি রাজতন্ত্র, দুষ্কৃতি রাজতন্ত্র, সন্ত্রাসতন্ত্র, যদি কিছু থাকে সন্ত্রাসবাদী তন্ত্র, এইটা রয়েছে। এবং এইটার মাধ্যমে তারা সব মানুষকে ভয়ে সন্ত্রস্ত করে রাখতে চায়। ভোটের সময় কিছু উপঢৌকন দিয়ে, কিছু প্রলোভন দিয়ে, কিছু ভয় দেখিয়ে বাকি ভোটটা লুটে নেবে। ভোটটা লুটে নেওয়ার জন্য যেমন রাজ্যের প্রশাসন সবসময় আছে, রাজ্যের শাসক দল সঙ্গে আছে, তার সঙ্গে কেন্দ্রীয় প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন মদত দেবে, এইটা কোনো সন্দেহ নেই। সেই জন্য তারা 100% শিওর যে 2026-এ নির্বাচন জেতাটা তাদের কাছে কোনো ব্যাপারই না। অতএব যাকে ইচ্ছা ধরো, ভয় দেখাও, এই ভয়টাই দেখালে আমাদের কাজ হবে, যাতে ভোটের সময়, ভোট লুটের সময় কেউ ভয়ে আর বিরোধিতায় রাস্তায় না। কিন্তু ইতিহাস বলে যে ভয় দেখিয়ে দেখিয়ে কিছুদিন সফল হওয়া যেতে পারে, সর্বকালে সফল হবে না। 2026-এর আগেও না হতে পারে, আবার 2000 পরেও হতে পারে, কি হবে সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু মানুষ একদিন, যেহেতু দেওয়ালে পিঠ থেকে গেছে, মানুষ ক্ষোভে ফুটছে, সুযোগ পেলে, যেমন শ্রীলঙ্কায় হয়েছে, শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার মতো করে হয়েছে, বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মতো করে হয়েছে, নেপালের মাটিতে নেপালের মতো করে হয়েছে, পশ্চিমবঙ্গের মাটিতে পশ্চিমবঙ্গের মতো করেই একদিন হবে। অবাধ শান্তিপূর্ণ নির্বাচন যতদিন আটকে দেবে এই সরকার, এই শাসক দল, রাজ্যের শাসক দল, কেন্দ্রীয় শাসক দল, রাজ্যের সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্যের প্রশাসন, কেন্দ্রীয় প্রশাসন, কিছুদিন তারা ধৈর্য ধরে সহ্য করবে, তারপরে দেওয়ালে পিঠ থেকে গেছে, মানুষ ঘুরে দাঁড়াবে নিশ্চয়ই। আর্যিকর ইস্যুতেও মানুষ ঘুরে দাঁড়িয়েছিল। তারপরে যেভাবে হোক কৌশল করে কেন্দ্র রাজ্যের এই বাইনারি সেট করে আপাতত সেটাকে ধামাচাপা দেওয়া গেছে, যে না এবারে সিবিআই তদন্তে এসছে, এই হাইকোর্টের তদারকিতে হচ্ছে, এই সুপ্রিম কোর্টের নজরদারিতে হচ্ছে, আপনারা ভরসা রাখুন। মুখ্যমন্ত্রী নিজে দেখে আমার উপরে ভরসা রাখুন, আমি কথা দিচ্ছি, আপনি অনশনে আছেন বলে আমি ঘুমোতে পারছি না, এইসব নানা রকম ছেলে ভোলানো কথাবার্তা বলে আন্দোলনটাকে ভেঙে দিতে পেরেছে। মানুষ সেখান থেকে আবার শিক্ষা নিয়েছে যে মমতার দুমুখ নীতি আছে, সেটা সবাই হয়তো আগে বুঝতো না। এই এই দেবাশিস হালদার, এই মাইয়া, তারপরে আরেকজন যারা ডাক্তারবাবুরা নেতৃত্বে আছে, যাদেরকে সব পুলিশ ইয়ে পাঠাচ্ছে, কি বলে সমন পাঠাচ্ছে, তারা সবাই একসঙ্গে মিটিং করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, মুখ্যমন্ত্রীর সঙ্গে, অনেক আশ্বাস মমতা ব্যানার্জি দিয়েছে, অনশন তুলে নিয়েছে। এবার তারা এবারও শিখেছে যে ভরসা করা, একটা রাজ্য প্রশাসনের মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করা, ভরসা করা, আলটিমেটলি তারা ঠকেছে। শুধু ঠকেনি, এবার এদেরকে ভয় দেখানো হচ্ছে। তখন বলেছিল তোমাদের জন্য আমরা কিছুই করবো না, হ্যাঁ আমি অনেক কিছু করতে পারি, মানে এটা ছিল প্রচ্ছন্ন হুমকি। কিন্তু ওরা বুঝতে পারেনি
যারা প্রথম সারিতে থেকে আন্দোলনটা করছিল, ডাক্তারদের আন্দোলন, জুনিয়র ডাক্তার আন্দোলন, তারা কিন্তু, আমি তো 2011 সালে 12 সালে মার খেয়েছি এবং 2014 সালে আক্রান্ত আমরা মঞ্চ করেছি। তারপরে 2024 সাল অব্দি আরো 10 বছর আমি এই সরকারের দৃষ্টিভঙ্গি দেখছি। আমি কিন্তু বুঝেছিলাম যে সিবিআই তদন্ত করুক আর কলকাতা পুলিশ তদন্ত করুক, আসল তথ্য সামনে আসবে না। কারণ আমি এটা পরিষ্কার জানি, রাজ্য সরকার, কেন্দ্রের সরকার, রাজ্য শাসক দল, কেন্দ্র শাসক দল একই মুদ্রার এপিড ওপিড, দুজনে মিলেই এই রাজত্বটা কায়েম করেছে। কিন্তু বাইরে তারা ছায়া যুদ্ধ করে চলেছে, মিডিয়াতে সেটা সন্ধ্যাবেলা প্রতিদিন দেখা যায়, একে অপরকে একবারে তুখোর ভাবে আক্রমণ করছে, কিন্তু ভিতরে ভিতরে তাদের মধ্যে যে বোঝাপড়া আছে সেটা অত্যন্ত স্পষ্ট। সেই কারণে আর্যিকরের ব্যাপারটায় ভয় দেখাচ্ছি, সন্ত্রাস কায়েম রাখার জন্যই ভয় দেখাচ্ছে, এবং সেই ভয়টা দেখাচ্ছে এই কারণে তারা নিজেরা ভয় পেয়েছে যদি মানুষ জেগে উঠে এবং ভোট বাক্সে গিয়ে নিজের ভোটটা নিজে দেয়, তাহলে আমাদের বিপদ ঘনিয়ে আসবে। যতই কেন্দ্র সরকার সহায়তা করুক, যতই কেন্দ্র নির্বাচন কমিশন সহায়তা করুক, এই জন্য সব দিক বিবেচনা করে ভয় দেখানোটা ওদের একমাত্র কাজ, এবং এটা নিরবিচ্ছিন্নভাবে এরা করে যাবে, যাতে কোনোভাবে শিথিলতা না দেখানো যায়। এটা যদিও এটা সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী, মানবতা বিরোধী, আমাদের দেশের নিরিখে বিপজ্জনক, সেই বিপজ্জনক খেলা এরা খেলছে। কিন্তু মানুষকে নিয়ে বিপজ্জনক খেলা বেশিদিন আশা করি মানুষ খেলতে দেবে না। মানুষ যথাযোগ্য জবাব, সুযোগ বুঝে দেবে, সেই আশায় অপেক্ষায় আমি আছি। বিভিন্ন ধরনের প্রকল্প নাম দিয়েছে রাজ্য সরকার, যেমন লক্ষ্মীর ভান্ডার রয়েছে, অর্থাৎ কিছু টাকা পৌঁছে দেওয়া সাধারণ মানুষের হাতে। এই বিষয়টাও কি গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা পালন করছে এই রাজ্য সরকারের যে ধরনের কর্মকাণ্ড, তার বিরুদ্ধে প্রতিবাদী না হয়ে ওঠার জন্য সাধারণ মানুষের? একদম ঠিক তাই। শুধু ভয় দেখালে তো মানুষ একসময় ভয় ভেঙে প্রতিবাদী হয়ে মুখোমুখি লড়াইতে সামিল হবে। এই জন্য তাদেরকে অন্যভাবেও কিছু প্রলোভন দেওয়া, প্রলোভন, কিছু ক্যাশ ট্রান্সফার করে দেওয়া, হ্যাঁ, মানে এটাও এক ধরনের আমাদের রাজ্যের শাসক দলের নীতি আর কি। যে ভাত ছড়ালে তো কাকের অভাব হয় না, একটা কথা আছে না, গ্রাম বাংলার কথা বোধহয়, যে ভাত ছড়ালে কাকের অভাব না, অর্থাৎ কিছু ভাত আমি ছড়িয়ে দেবো, মানে ঠিক ভোট আসলে কিছু কর্মসূচি, কিছু প্রকল্প, এবং ছাত্রদেরকে বিপদগামী করার জন্য। আজকে উচ্চ মাধ্যমিক স্কুলের যে অবস্থা, ছাত্রদের বিপদগামী করার জন্য সমস্ত হায়ার সেকেন্ডারি ছাত্রদের একটা করে 10,000 টাকা ক্যাশ দিয়ে দিচ্ছে, বলে তুমি মোবাইল কেন। কেন মোবাইল কি জন্য কিনবে ছাত্র? বই না কিনে, স্কুলের পরিকাঠামো তৈরি না করে, অর্থাৎ মোবাইল কিনতে টাকা দিচ্ছে কেন? না, এই ছাত্রগুলোকে তাদের ভোটের সময় কাজে লাগাবে। মানে যারা এরা নতুন প্রজন্ম, ভোট দিতে আসবে প্রথম, তারা যেন মনে করে আমি 10,000 টাকা পেয়েছি, এই সরকার তো আমাকে দিয়েছে, তাহলে ভোটটা আমাকে সরকারকে দিতে হবে। অর্থাৎ কিছু অংশের মানুষকে এইভাবে প্রলোভিত করে বা কিছু টাকা পাইয়ে দিয়ে ভোট বাক্সটাকে ভরাবার একটা চেষ্টা তারা রেখেছে। মানে তারা আপাতত বিরুদ্ধে যাবে না, তারা বিক্ষুব্ধ হবে না। ভোটটা যদি নিজের ভোটটা নাও দিতে পারে, আমি তো নিজে গেলে ভোটটা তৃণমূলকে দিতাম, ঠিক আছে, আমার হয়ে যদি তৃণমূলের দাদারা দিয়ে দেয়, আমি না কি করবো, ঠিক আছে, মেনে নেবে। কিন্তু আবার যারা নিজেদের অধিকারটা প্রয়োগ করার জন্য ভোট দিতে চায় এবং প্রয়োজনের বিরুদ্ধে ভোট দিতে চায়, তাদেরকে যখন আটকানো হচ্ছে, তখন তাদেরকে তো আর ওই প্রলোভন দিয়ে হবে না, তাদেরকে ভয় দেখিয়ে হবে এবং তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা নিতে হবে। এবার একজনকে একটা মিথ্যে মামলায় ফাঁসানো মানে শুধু সেই ফাঁসলো তা নয়, তার যে গোষ্ঠী, তার সঙ্গে যারা সবাই রয়েছে, সবাই। আমাকে যখন 2012 সালে রাত্রিবেলা বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে মেরে ধরে পুলিশ দিয়ে গ্রেপ্তার করে লকআপে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, সারা রাজ্যের মানুষের কাছে একটা বার্তা চলে গেল। কি বার্তা চলে গেল? যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে যদি তৃণমূলী দুষ্কৃতীরা মারধর করে পুলিশ দিয়ে গ্রেপ্তার করে লকআপে ঢুকে দিতে পারে, তাহলে আমরা যারা গ্রাম গ্রামান্তরে যে সকল প্রাথমিক স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা, আমরা তো কোন চাই, যে কোনো সময় ধরে নেবে, যে কোনো সময় লকআপে ঢুকিয়ে দেবে। অর্থাৎ আমাদেরকে সতর্ক থাকতে হবে বাবা। আর সরকার বিরোধী কোনো সমালোচনা করা যাবে না, প্রকাশ্যে তো নয়। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে যদি আমি এইভাবে আক্রমণ করতে পারি, শুধু সেই শিক্ষক নয়, সেই শিক্ষক সমাজ সহ আরো বিভিন্ন অংশের মানুষের কাছে সেটা 12 সালে যতটা সফল হয়েছে, আজকে কিন্তু সেটা ততটা সফল হচ্ছে না। একজন ডাক্তারকে ডেকে ভয় দেখালে হচ্ছে না, দুজন ডাক্তারকে ডেকে ভয় দেখালে হচ্ছে না, 2024 সালে ডেকে ভয় দেখালে হচ্ছে না, 2025 সালে ডেকে ভয় দেখালে হচ্ছে না, তারও আরো বেশি বেশি করে লোকের রাস্তায় নামছে। তাদেরও ভয় দেখানোর জন্য আরো বেশি বেশি মাস্টারমশাইদেরকে ডাকতে হবে, বেশি বেশি ডাক্তারবাবুদের ডাকতে হবে পুলিশের ভয় দেখানোর জন্য। এই চেষ্টা চলবে, এটা তো একটা নিরন্তর দ্বন্দ্ব। হ্যাঁ,
2012 সালে মানুষ যতটা ভয় পেয়ে গেছিল অঙ্গেজ মহাপাত্রকে আক্রমণের পরে, এবং অনেকে নিজেরা নিজেদেরকে সতর্ক করে নিচ্ছিল যে না বাবা, এই সরকারের সঙ্গে লড়ে পারা যাবে না, এ খুব ভিক্টিম, এ কখন কি করে ফেলবে, এদের উপর কোনো ভরসা নেই, তার চেয়ে আমরা একটু সচেতন থাকা ভালো, এইসব সাথে মাঝে না থাকা ভালো, প্রতিবাদ গুলো বাইরে প্রকাশ্যে না করা ভালো, ভিতরে ভিতরে আমরা প্রতিবাদ না করবো, এই মনোভাব নিয়ে 2012 সালে মানুষ ছিল। কিন্তু 2024 সালে যখন আর্যিকরের ঘটনা ঘটলো, তখন মানুষ দেখলো আরে বাবা, কিন্তু হাসপাতালের ভিতরে এসে মেরে চলে যাচ্ছে, হ্যাঁ, খুন করে দিয়ে চলে যাচ্ছে, তাহলে আমার ঘরের সন্তান কি হবে? অনেক মানুষ নিজের ঘরের সন্তানের কথা মানে ভয় পেয়ে তারা রাস্তায় নেমে এসছে যে না, একটা প্রতিভা দেওয়া উচিত। মমতা ব্যানার্জি সেই কারণে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল তাদেরকে বাবু বাছা করে ডেকে, তোমাদের জন্য আমার রাতে ঘুম হচ্ছে না, আমার ইত্যাদি ইত্যাদি, তোমাদের জন্য আমি এই করতে চাই সেই করতে চাই, আমি কিছু তোমাদের বিরুদ্ধে যাতে কোনো অসুবিধা না আমি সেগুলো দেখবো বলে টোলে বাবু বাছা করে আন্দোলনটাকে ভেঙে দিয়েছে। এটা মমতা ব্যানার্জি ওই কৌশল, যেমন টাকা দিয়ে লক্ষ্মী ভান্ডার, ট্যাব, ট্যাব নয়, ওই মোবাইলের জন্য 10,000 টাকা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের দিয়ে যেভাবে তাদেরকে ভটকানো হচ্ছে, তেমনি এটাও একটা ঘটানোর, তোমাদের জন্য আমরা কিছুই করবো না, তোমরা আমার সঙ্গে আলোচনায় বসো, এক কাপ চা খাও, হ্যাঁ, কাপড় চোপড় ভিজে গেছে বর্ষায়, তারপরে আমি কাপড় চোপড় কিছু চেঞ্জ করে নাও, ইত্যাদি ইত্যাদি যে কথাগুলো আর কি। আমি তো আন্দোলন করে, ছাত্র আন্দোলন করে উঠে এসেছি, আমি তোমাদের আন্দোলনের কর্মকথা বুঝি, হ্যাঁ, এইসব বলে যে ধ্যান ভটকানোর কথাবার্তা বলে নানান কৌশল নিচ্ছে, একটা কৌশল ফেল করলে আরেকটা কৌশল নিচ্ছে। ঠিক যেভাবে এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রথম কৌশল হচ্ছে যে আমি যেভাবে হোক তোমাদের চাকরি বাঁচাবো, আগে যারা যোগ্য তাদের বাঁচাই, তারপর অযোগ্যদের দেখছি কি করা যায়, তখন সেটা ফেল হলো, তখন বললো আমি যারা অযোগ্য তাদেরকে আমি ভাতা দেবো, হ্যাঁ, সেটা ফেল হলো, তখন বললো আমি অন্য কোনো জায়গায় চাকরি দেবো, তার আগে চেষ্টা করছিল নিউমেরিক পোস্ট তৈরি করে, সুপার নিউমেরিক পোস্ট করে বাঁচাবো। অর্থাৎ এই সবই সেই মূল পরিকল্পনার অঙ্গ হিসাবে চলছে, ভয় দেখানো, প্রলোভন দেওয়া, মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া, ইত্যাদি ইত্যাদি সবই চলছে। এই অবস্থা চলছে, মানুষও তার প্রতিদিনের অভিজ্ঞতা থেকে মানুষও বুঝছে, এবং আজকে সব মানুষ বলছে যে তৃণমূল মানেই চোর, তৃণমূলের সব নেতাই চোর, এই চোর ধরো জেল ধরো কথাগুলো আজকে আসছে, এবং মানুষ যাচ্ছে। কবে সেটা স্ফুলিঙ্গে পরিণত হবে এটা সময়ের অপেক্ষা। ও যতই চেষ্টা করুন কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে দিয়ে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে, কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে, কেন্দ্র সরকারের সহযোগিতা নিয়ে, রাজ্য সরকার যেটা চাইছে যে ভোটটা লুট করে নেবো এবং নিজেরা আমাদের রাজ্য ক্ষমতাটা দখল রাখবো, তাহলে বাকি সবই করা যাবে, চুরি দুর্নীতি রাহাজানি ধর্ষণ যা ইচ্ছে চাইবো তাই করা যাবে, সেটা মানুষ নিশ্চয়ই একদিন করতে দেবে না, আটকাবে। এটা ইতিহাসের শিক্ষা। হিটলার পারেনি, মুসলিনী পারেনি, মমতা ব্যানার্জি তো করছে। একটা প্রলোভনের মধ্যে মানুষকে রাখা হয়েছে, কিন্তু কেউ নিরাপদ নয়, মানুষ হয়তো বুঝতেও পারছেন। তাহলে কি স্যার আপনি মনে করছেন মানুষ একটা সময় সত্যি জেগে উঠবেন? অবশ্যই জেগে উঠবে, কোনো সন্দেহ নেই। আপনি যেটা বললেন যে মানুষ কি বুঝতে পারছেন, নিশ্চয়ই বুঝতে পারছে যে আমাকে এক হাতে কিছু টাকা বুঝিয়ে দিয়ে অপর দিক দিয়ে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি হচ্ছে, আমার ছেলের পড়াশোনা হচ্ছে না, ছেলের কর্মসংস্থান হচ্ছে না, কিছুদিন সেই টাকা পেয়ে মানুষ হয়তো বিমোহিত হয়ে থাকতে পারে, যেই তো সরকার আবার কিছু টাকা দিচ্ছে, সরকারটা ভালো। যখন দেখছে তার সন্তান মদে মাতাল হয়ে যাচ্ছে, তারা কোনো চাকরি পাচ্ছে না, সমাজের কুলাঙ্গার হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে, তখন বাবা মায়ের মধ্যে, সমাজের অন্য অংশের মানুষের মধ্যে তো চেতনা জাগবেই। চেতনা তো একটা নিস্তরঙ্গ কোনো বিষয় নয়, যে প্রতিদিনের প্রতিঘাতে সে বুঝতে পারছে যে আমি আলটিমেটলি আমি আমার সংসার, আমি আমার সমাজ কোন দিকে যাচ্ছে। তারপরে যখন ভোট দিতে যাচ্ছে বলছে তোমাকে ভোট দিতে যেতে হবে না, আমি তোমার ভোট দিয়ে দিচ্ছি, তুমি চলে যাও, তুমি তো লক্ষ্মী ভান্ডার পাও, ভোট দেওয়ার কি আছে, তুমি ভোটটা আমাদের কিন্তু দিতে। প্রথম বলছে আচ্ছা ঠিক আছে বাবু, যা তুমি ভোটটা দিয়েছো আমি আর ঝামেলা যাচ্ছি না, কিন্তু পরে দেখছি শুধু ভোট দেওয়ার পর আমার অধিকারটা কেড়ে নিচ্ছে। একদিন আমি সয়ে নিয়েছি, কিন্তু প্রতিদিন তো আমি সইতে পারবো না। অর্থাৎ মানুষ জাগছে, কিন্তু আবার সে জাগছে বলে বিরুদ্ধে ভয় দেখানোর কাজটাও আরো বেশি করে, বেশি পরিমাণে, বেশি ডিগ্রিতে হচ্ছে। এই সংঘর্ষ, এই দ্বন্দ্বটা চলছে। এই দ্বন্দ্বটার মধ্যে এখনো পর্যন্ত মমতা ব্যানার্জি সবাইকে, মিডিয়া ফিডিয়াকে নিয়ে, গুন্ডা বদমাইশকে নিয়ে, প্রশাসনকে নিয়ে, পুলিশকে নিয়ে, বিচার ব্যবস্থাকে নিয়ে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিয়ে, কেন্দ্র সরকারকে নিয়ে এইটাকে পেরে যাচ্ছে, এখনো পেরে যাচ্ছে, তার ইচ্ছাটাকে সফল করতে পারছে। অর্থাৎ গুন্ডা রাজ, গুন্ডাতন্ত্র, পুলিশ রাজ, দুষ্কৃতি রাজ, সন্ত্রাস,
চালিয়ে যেতে পারছে। উল্টো দিকের যে ফোর্স বা বল, সেটা এখনো মাথা চাড়াতে উঠতে পারছে না। একবার উঠেছিল, সেটা হচ্ছে আরজিকর ইস্যুতে, সেটাকে মমতা ব্যানার্জি আবার কিছু রাখলে, যেমন দড়ি টানাটানিতে খানিকটা এগিয়ে গিয়ে আবার কেউ খানিকটা পিছিয়ে যায়, জনগণ খানিকটা পিছিয়ে গেছে, কিন্তু আবার জনগণ কিন্তু সুযোগ পেলে আবার কেটে উঠবে। সেইটা হতেই হবে, ইতিহাসের শিক্ষা, এটা আমি বলছি না, ইতিহাসের বহু শিক্ষা আছে, অনেক অভিজ্ঞতা আছে। হবেই হবে, কবে হবে, কখন হবে, কিভাবে হবে, সেটা আমার পক্ষে বলা সম্ভব না, কিন্তু হবে। এবং এই জনগণই রুখে দাঁড়াবে, তখন আদালত, পুলিশ, দুষ্কৃতি, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী কেউ আটকাতে পারবে না। কেউ আটকাতে পারবে না। 100% এই ব্যাপারে নিশ্চিত। অর্থাৎ যারা সংবিধানের নামে শপথ নিয়ে সংবিধানকে ধ্বংস করেছে, সংবিধানের গণতন্ত্রকে ধ্বংস করেছে, এবং একটা গুন্ডাতন্ত্র কায়েম করেছে, স্বৈরতন্ত্র কায়েম করেছে, একনায়কতন্ত্র কায়েম করেছে, দুষ্কৃতি রাজ কায়েম করেছে, পুলিশ রাজ কায়েম করেছে, এবং এই কায়েমে গুন্ডা, বদমাশ, শাসক দল, দুই সরকার, পুলিশ, সমস্ত তদন্তকারী সংস্থা এবং বিচার ব্যবস্থা, এর সঙ্গে বিচার ব্যবস্থাও আছে, মিডিয়া তো আছেই, সবাই মিলে চেষ্টা করছে এই মমতার রাজকে, গুন্ডাতন্ত্রকে সুরক্ষায় রাখা, কিন্তু মানুষ সেটা করতে দেখতে পারে না। এটাই হচ্ছে ইতিহাসের শিক্ষা, এটাই হচ্ছে বিজ্ঞানের শিক্ষা।